হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম 2024 সালে রিলিজ প্রাপ্ত একটি নতুন সিনেমা, যার নাম হচ্ছে সামথিং ইন দ্য ওয়াটার। মুভিটি সম্প্রতি রিলিজ পেয়েছে, তার জন্য মুভিটি জনপ্রিয় অনেক। তো বেশি প্যাক প্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দুটি মেয়েকে দেখতে পাই। একজনের নাম হচ্ছে ম্যাক, আরেকজনের নাম হচ্ছে কায়লা। তারা খুবই ঘনিষ্ঠ বান্ধবী ছিল। তারা তাদের মধ্যে তাদের বিয়ের বিষয়কে নিয়ে আলোচনা করছিল। তারা তার বান্ধবী লেজির বিয়েকে নিয়ে অনেক আনন্দিত ছিল। তারা হঠাৎ হাঁটতে হাঁটতে দুজন অচেনা মেয়ের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তারা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে ম্যাক অনেক গুরুতর আহত হয়ে পড়ে এবং দৃশ্যের পরিবর্তন হয়। 1 বছর পরে নিয়ে যায় আমাদেরকে, যেখানে ম্যাক লেজির বিয়েতে অংশগ্রহণ করতে আসছিল। ওই দিনের ঘটনার পর থেকে ম্যাক ও ক্লেয়ার সম্পর্কে ফাটল ধরেছিল। তারা ঘনিষ্ঠ বান্ধবী হতে তারা শত্রুতে পরিণত হয়। ম্যাক একদমই ক্লায়ারকে দেখতে পারত না। তারা দুজন শত্রুতে পরিণত হয়। এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছানোর পর লেজি ম্যাককে অভ্যর্থনা জানায় এবং তার বান্ধবী জুলির সঙ্গে ম্যাকের পরিচয় করিয়ে দেয়। এখানে কায়লা উপস্থিত ছিল, কিন্তু ম্যাক তার সাথে কোনো কথা বলে না। লেজি সবার উদ্দেশ্যে বলে, আমি কাল একটি প্ল্যানিং করছি। এর মাঝে আমরা একটি দ্বীপ রয়েছে, সেখানে ঘুরতে যাব। আমার বয়ফ্রেন্ড জন, যাকে আমি বিবাহ করতে চলেছি, সে আমাদের জন্য একটি বোট ভাড়া করেছে। আমরা সবাই কালকে অনেক আনন্দ করব। লিজার সব কথা শুনে তার বান্ধবীরা অনেক এক্সাইটেড হয়ে পড়ে, কারণ আগে কখনো দ্বীপে তারা ভ্রমণ করেনি। এরপর দেখা যায় পরের দিন সকাল, তারা একটি বোট নিয়ে দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে তার বান্ধবী জুলি সবার ফোন একটি ব্যাগে রেখে দেয় এবং সবার উদ্দেশ্যে বলে তারা কেউ ইন্টারনেট ইউজ করবে না, সকল ধরনের সোশ্যাল মিডিয়া অফ থাকবে, আমরা শুধু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব। জুলির এই আইডিয়ায় সবার অনেক পছন্দ হয়। সবাই বোটে এসে বসে। বোটে এসে বসার পর কিছুক্ষণ মধ্যে বোট দিয়ে তারা সেই দ্বীপে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে তারা বোট নিয়ে ওই দ্বীপে পৌঁছে যায়। পৌঁছানোর পর লেজি কায়লা ও ম্যাককে বলে, তোমরা নিজেদের মধ্যে অভিমান করে থাকলে এই ভ্রমণের মজা নষ্ট হয়ে যাবে। আজকে দিনটা অন্তত একে অপরের সাথে কথা বলো। লেজি কায়লা ও ম্যাককে বলে। এই সব কথা বলে তাদের দুইজনকে একা রেখে বাকি সবাইকে নিয়ে দ্বীপের অন্য পাশে নিয়ে চলে যায়। ম্যাক ও কায়লা চুপচাপ দ্বীপের অন্য পাশে বসে থাকে। কায়লা অনেক সময় চুপ থাকার পর সে ম্যাক এর কাছে ক্ষমা চায়, কারণ সেদিন দোষটা তারই ছিল। তার জন্য ম্যাককে মার খেতে হয়। ম্যাক কায়লাকে বলে, ক্ষমা চাওয়ার দরকার নেই, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমাদের লেজিকে খোঁজা উচিত। দুইজন মিলে লেজিকে খোঁজে এবং লেজির সঙ্গে তার ওই বান্ধবী সুফিয়া ছিল। সবাই মিলে দ্বীপের কিনারায় সমুদ্রে ভাসতে ভাসতে আনন্দ করছিল। ম্যাক ও কায়লাকে একসঙ্গে কথা বলতে দেখে লেজি ও সুফিয়া বেশি খুশি হয় এবং এ আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দ্বীপের কিনারায় সাঁতার কাটার সময় সুফিয়া এর পা দুটো কখন হাঙর কেটে নিয়ে যায় সেটা সুফিয়া বুঝতে পারে না। তখন পানি লাল হয়ে যায়। তখন সবাই সুফিয়াকে কিনারায় এনে তারপর দেখতে পায় হাঙর তার দুই পা ছিঁড়ে নিয়ে চলে গিয়েছে। সবাই এই দৃশ্য দেখার পর ভয়ে চিৎকার করে ওঠে। সুফিয়া তার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। সবাই সুফিয়াকে হাসপাতালে নেয়ার জন্য তাড়াতাড়ি করে বোটে ওঠানোর চেষ্টা করে। বোটে উঠিয়ে সুফিয়াকে বাঁচানোর জন্য ম্যাক ব্যাগ থেকে ফোন বের করে শহরে কল দেয় সাহায্যের জন্য, কিন্তু শহর থেকে এ দ্বীপ অনেক দূরে থাকায় কোনো রেসপন্স পাওয়া যায়নি। ফোনের নেটওয়ার্ক পাচ্ছিল না। অনেক চেষ্টার পরেও তারা ব্যর্থ হয় সবাই। তারা শহরের পৌঁছানোর জন্য বোটের স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু এর মধ্যে তারা বিশাল বড় এক বিপদের সম্মুখীন হয়। তারা দেখতে পায় তাদের বোটের নিচে পাথরের আঘাত, বিশাল এক বড় ছিদ্র হয়ে গেছে এবং মুহূর্তের মধ্যে বোটের মধ্যে পানি গলগল করে প্রবেশ করা শুরু করে। যে কোনো সময় বোটটি সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। এইরকম সিচুয়েশনে তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। একদিকে সোফিয়াকে তাড়াতাড়ি হাসপাতালে না নিতে পারলে সে মারা যাবে, অন্যদিকে বোটটি ডুবে গেলে তাদের সবার জীবন বিপদের মধ্যে পড়ে যাবে। এই সময় তাদের ব্রেন কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল।
সবাই কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত লাইফ জ্যাকেট পরে মাঝ সমুদ্রে ভাসতে থাকে, কারণ বোট সম্পূর্ণ সমুদ্রের গভীরে তলিয়ে গিয়েছে, মাঝ সমুদ্রে খোলা আকাশের নিচে। এভাবে কতক্ষণ তারা সার্ভাইভ করতে পারবে এটা তারা কেউ জানে না। সবাই বুঝতে পারে সোফিয়াকে বাঁচানো আর সম্ভব নয়, তাই জ্ঞান হারানো সোফিয়া দেহটা সবাই মিলে স্রোতের সাথে ছেড়ে দেয়, কারণ সোফিয়ার রক্তাক্ত শরীরের গন্ধে শার্ক তাদের উপর আক্রমণ করতে পারে। সবাই অনেক ইমোশনাল হয়ে পড়েছিল, তাদের জীবনে এরকম ভয়ঙ্কর কোনো দিন আসবে এটা তারা কল্পনা করতে পারেনি। তাদের কাছে খাবারের মতো এক বোতল পানি ছিল না। এভাবে প্রায় 2 থেকে 3 ঘন্টা পানিতে ভেসে থাকার পর কায়লা বলে, আমাদের কিছু একটা করতে হবে, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না, যে কোনো সময় শার্ক আমাদের উপর আক্রমণ করতে পারে, আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে। কায়লার এই কথা শুনে সবাই সিদ্ধান্ত নেয় তাদের একজন সারের কিনারে পৌঁছে সেখান থেকে সাহায্য নিতে আসবে এবং বাকিরা এখানে অবস্থান করবে, কারণ লিজি সাঁতার জানতো না, তাকে নিয়ে কোনোভাবেই সাঁতার সম্ভব নয়। কায়লা খুব ভালো সাঁতার জানেও সে কিনারে পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা সেটা প্রায় অনিশ্চিত ছিল, কারণ দিক ভুল কারণে তার মৃত্যু নিশ্চিত হতে পারে। সবাইকে বিদায় জানিয়ে সে কিনারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কায়লা চলে যাওয়ার পর লেজি ও জুলির মধ্যে ঝগড়া বেঁধে যায়। এসব কিছু ঘটনার জন্য জুলি লেজিকে দায়ী করে, কারণ এই প্ল্যানটি লেজির ছিল। সে ছোট বোট ভাড়া না করে বড় একটি বোট ভাড়া করলে আজ এই বিপদ হতো না। লেজি ও জুলির ঝগড়া দেখে ম্যাক এগিয়ে এসে তাদের শান্ত হতে বলে, কারণ এই রকম সিচুয়েশনে তাদের একসাথে থাকতে হবে এবং বিপদে মোকাবেলা করতে হবে। ম্যাকের এই কথা শুনে তারা শান্ত হয়ে, কিন্তু এই অশান্ত সমুদ্রে কিছুক্ষণের মধ্যে এক হাঙ্গর চলে আসে এবং তার চারিপাশে বৃত্ত আকারে ঘুরতে শুরু করে। লেজি দেখে প্রচন্ড ভয় চিৎকার করে থাকে, কিন্তু জুলির ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকার স্বাদ কবল জুলির দিকে এগিয়ে আসছিল। জুলি বুঝতে পারে তারা তিনজন একসাথে থাকলে শার্ক তাদের তিনজনের উপরেই আক্রমণ করবে। সে কারণে লেজি তাদের থেকে দূরে সরে গিয়ে তার হাতে চাকু নিয়ে শার্কের আক্রমণ থেকে বাঁচার প্রস্তুতি নেয়। শার্ক যদি তার উপর আক্রমণ করে তাহলে সেও শার্কের উপর আক্রমণ করবে, এরকম আর কি। কিন্তু পিঁপড়া হয়ে কি হাতির সঙ্গে লড়াই করা যায়? দেখতে না দেখতেই শার্ক তার উপর আক্রমণ করে তার শরীরকে দু টুকরো করে ফেলে। সবাই ভীষণ ঘাবড়ে যায়, প্রচন্ড ভয়ে তারা কেঁদে ফেলে। শুরুতেই তারা বুঝতে পারে শার্ক তাদেরকে খেয়ে ফেলবে কিছুক্ষণের মধ্যে, এভাবে ছিঁড়ে খাবে। তারা বুঝতে পেরেছিল বেশিক্ষণ তারা বাঁচতে পারবে না। কায়লা আদৌ ফিরবে আসবে কিনা এটাও অজানা। লেজি কাঁদতে কাঁদতে, কাল আমার বিয়ে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহারে আজকে হয়তো আমি মারা যাব। আমার ভালোবাসার মানুষটা হয়তো আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু শেষবারের মতো তাকে দেখার সৌভাগ্য আমার হলো না। ম্যাক লেজি এসব কথা শুনে তাকে সান্ত্বনা দেয় এবং ফলে কিছু হবে না, আমরা অবশ্যই বেঁচে ফিরবো। ম্যাক লেজির সান্ত্বনা দেয়। সবাই হঠাৎ করেই ওদিকে দিয়ে একটি বোট তারা যেতে দেখে, কিন্তু চিৎকার চেঁচামেচি করে সাহায্য চাইলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয় না, কারণ বোট থেকে কোনো মানুষ তাদের দেখতে পায় না। অসহায়ের মতো তারা সমুদ্রের মধ্যে ভাসতে থাকে, বেঁচে ফেরার সব আশা শেষ হয়ে যায় সমুদ্রে। ভাসতে ভাসতে 7 ঘন্টার বেশি সময় পার হয়ে যায়, এখন পর্যন্ত এক ফোঁটা পানিও পান করেনি। এভাবে ক্লান্ত শরীর নিয়ে আরো 2 থেকে 3 ঘন্টা পানিতে ভেসে থাকার পর সন্ধ্যা ঘনিয়ে আসে এবং প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড় বৃষ্টির কারণে তারা দুজন দুই দিকে ছিটকে পড়ে। লেজি সাঁতার জানতো না, তার কারণে শেষ পর্যন্ত সে মারা যায়। ম্যাক স্রোতের সাহায্যে ভাসতে ভাসতে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালবেলা যখন তার জ্ঞান ফেরে তখন সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে এটাও বুঝতে পারে তাদের বান্ধবীর মতো সেও মারা যাবে, কারণ এখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় নেই। ব্যাগ চোখ বন্ধ করে মৃত্যুর সময় গুনছিল, কিন্তু পরক্ষণেই তার কায়লার কথা মনে এসে বলছিল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো হাল ছাড়বে না, চেষ্টা করে যাবে। তাই কায়লার কথা মনে পড়ে সে শুরু করে, কিন্তু তখনই সেখানে শার্ক চলে আসে। মার্কের হাতে চোট লাগার কারণে সেখান থেকে রক্ত ঝরছিল, সেই গন্ধে
অনুসরণ করে শার্ক সেখানে চলে এসেছিল। মার শার্ক থেকে অনেক ভয় পেয়েছিল এবং জোরে জোরে সাঁতার কাটছিল, কিন্তু অদূর সমুদ্রে বাঁচানোর জন্য কোনো উপায় ছিল না। শার্ক তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু তখনই ভাগ্যক্রমে সামনে বিশাল একটি পাথর। পাথরটি ছিল সমুদ্রের পাড়ি থেকে উঁচু। সে দ্রুত সাঁতার কেটে পাথরের চূড়ায় উঠে পড়ে এবং শার্কের হাত থেকে প্রাণ রক্ষা পায়। মার কিছুক্ষণের জন্য নিরাপদ থাকে, কিন্তু হাইলাইট শুরু হয়ে গেলে ধীরে ধীরে পাথরের সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। তখন আবারও মেঘ সমুদ্রে ভাসতে থাকবে এবং এরকম পরিস্থিতি সে আবারও পড়বে, কিন্তু ধীরে ধীরে পাথরটি সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। তখন আবারও মেঘ সমুদ্রে ভাসতে থাকবে এবং এইরকম পড়তে সে আবারও পড়তে, কিন্তু কথায় আসে না, উপর আল্লাহ যাকে বাঁচাতে চায় তাকে কেউ মারতে পারে না। মার পেছনে ফিরে তাকাতে দেখতে পায় কায়লা বোট নিয়ে তার দিকে এগিয়ে আসছিল এবং এই চমৎকার দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। কায়লার বোট নিয়ে কাছাকাছি চলে আসলে মার সাঁতার কেটে দ্রুত গিয়ে বোটের উপরে উঠে যায় এবং তাই কায়লাকে সব খুলে বলে যে কিভাবে তার বান্ধবীরা তার চোখের সামনে মারা গিয়েছে, কিভাবে এভাবেই আমাদের আজকের গল্পটা ইমোশনাল সিন দিয়ে লাস্টে শেষ হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, আর ভুল হলে ক্ষমা করে দিয়েন আমাকে। আমি আবার এত প্রফেশনাল এক্সপ্লেনার না, আমি সরি যদি ভুল হয়, যদি কিছু বলতে ভুল করি। সো আল্লাহ হাফেজ।